হাজারো বিপদ আসবে, শরীর থেকে রক্ত ঝরবে, কিন্তু কোনো পরিস্থিতিতে দুর্বল হওয়া যাবে না। এতে ক্ষতি হবে মারাত্মক ক্ষতি। দাঁতে দাঁত চেপে কাটা পায়ের উপর ভর করেই হাঁটতে থাকে। হোক কষ্ট, তাতে কি? কষ্টের ফল মিষ্টি হয়। পেছনে ফিরে তাকায় প্রহন। চৈতির উদ্বেগ দেখে খুশি হয়। চৈতির দিকে দৃষ্টি আবদ্ধ করে মনে মনে নিজেকে নিজেই কথা দেয় প্রহন। হও তুমি ইম্যাচিওর, তাতে কিচ্ছু যায় আসে না। তোমাকে আমার মনের মতো করেই ম্যাচিওর করে তোলার দায়িত্ব আমি নিলাম পিচ্ছি। কঠিন হৃদয়ের করা প্রতিজ্ঞার কথা কখনো জানা হবে কি নরম হৃদয়ের অধিকারিনীর? হয়তো হবে, আবার নয়তো না। চৈতি প্রহনের দিকে তাকিয়ে ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে, হাঁটতে পারছি না, আর পায়ে ব্যথা করছে। পারছি না বললে হবে না পিচ্ছি। পারছি না, পারি না, পারবো না, হবে না, সম্ভব না, এমন শব্দগুলো তোমার জীবনের ডিকশনারি থেকে মুছে দাও। একেবারে মুছে দাও, এখন থেকে, এই মুহূর্ত থেকেই। কি বলছেন কি উনি এসব? মাথা ঠিক আছে তো? ছোট্ট হৃদয় এক আকাশ অভিমান এসে ভিড় জমালো স্বামী নামক মানুষটির জন্যে। আপনি একেবারে বাজে আর্মি সাহেব, একেবারেই খারাপ, ভীষণ খারাপ। এক পা দুপা করে এগিয়ে যায় চৈতি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে মিসেস ইয়াসমিন তড়িঘড়ি করে ছুটে আসতে বাদ সাধল প্রহন। কাট কাট কণ্ঠে বলল, ওর লড়াইটা ওকেই লড়তে হবে আম্মু। মিসেস ইয়াসমিন প্রহনের কথা বুঝতে না পেরে ভ্রুজোড়া কুচকে জিজ্ঞাসা করলেন, কিসের লড়াই? এইটুকু মেয়ের আবার কার সাথে লড়াই লাগলো? জীবনের লড়াই আম্মু। মানে কি পোহন, ক্লিয়ার করে বলো। এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমার পছন্দ হয় না। মায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে প্রহন। এই পৃথিবীর বুকে টিকে থাকা এত সহজ না। প্রতি পদে পদে বিপদ উৎপেতে থাকে। হাজারো বাধা কাটিয়ে পথ চলতে হয়, আর সেই বাধা কাটানোর জন্য দরকার আত্মবিশ্বাসের। চৈতির পা কিছুটা কেটে গেছে, চাইলে আমি ওকে পাজাগোলা করে নিয়ে আসতে পারতাম, কিন্তু এতে করে পরবর্তীতেও নিজের ক্ষতি হবে। এমন করলে ধীরে ধীরে আমার, তোমার কিংবা অন্য কারোর প্রতি নির্ভরশীল হয়ে পড়বেও, যে আমি চাই না। ওর সকল প্রকার নির্ভরশীলতা ওর নিজের কাছে, অন্যের কাছে না। সবাই অনেক জ্ঞান দিবে, কিন্তু কেউ সাহায্য করতে আসবে না, আসে না কেউ। ভালো মা, পানি খাবো। মিসেস ইয়াসমিন ডাইনিং টেবিলের উপর রাখা জগ থেকে এক গ্লাস পানি এনে চৈতির হাতে দিল। থেমে থেমে পুরো গ্লাসের পানি শেষ করে দীর্ঘশ্বাস ত্যাগ করে সোফায় শরীরের ভার ছেড়ে দিল। কি এমন মহাভারত অশুদ্ধ হতো একটু ধরে নিয়ে আসলে? এত কষ্ট তো হতো না আমার। কিশোরী চৈতির মনের অন্য ভাবনা আসলেও এই ভাবনা আসলো না যে কিছু কিছু মুহূর্তে ছোটখাটো কষ্ট জীবনে চলার পথে আরো বড় কষ্টকেও তুচ্ছ করে তোলে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো এই রুম থেকে ওই রুমে। বাড়ি ঘুরে দেখতে দেখতে চৈতির একটা কথাই মাথায় এলো। এত বড় বাড়ি অথচ মানুষই নেই। এত বড় বাড়ি বানানোর কি দরকার ছিল? অদ্ভুত। সাজবেলা আসার সময় হচ্ছে। দিনমণি ডুবে গেলেই সে তার আধিপত্য বিস্তার করার জন্য উঠে পড়ে লাগবে। অম্বর জুড়ে তুলোরাশিদের ছড়াছড়ি। বেলকনিতে দাঁড়িয়ে সেই অপূর্ব দৃশ্য উপভোগ করছে চৈতি। হাতে এক কাপ চা নিয়ে তার পাশে এসে দাঁড়ায় প্রহন। তার উপস্থিতি টের পেয়েও কোনো রকম প্রক্রিয়া করে না কিশোরী। প্রহন চায়ের কাপে আয়েশ করে চুমুক দেয়। কিছুক্ষণ নীরবতা পালন করে নিজে থেকেই কথা বলে। কি হয়েছে পিচ্চির, মন খারাপ কেন? উত্তর দিল না চৈতি। আগের ন্যায় আকাশের পানে চেয়ে রইল। ইচ্ছে করেই গরম চা মুখের ভেতর নিয়ে নেয় প্রহন। অতিরিক্ত গরমে জিহবা পুড়ে যায়। সহ্য করতে না পেরে ফেলে দেয় প্রহন। কিছুটা চা গিয়ে পড়ে চৈতির হাতে। ঘাবড়ে উঠে সে। কণ্ঠে চাপা ক্ষোভ রেখেই প্রহনের দিকে প্রশ্ন ছুড়ল, পাগল আপনি? এত গরম চা কেউ এক গালে খায়? জিব্বা পড়ে যায়নি তো? চৈতির কোমর জড়িয়ে ধরে এক টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয় প্রহন। প্রহনের এহেন কাণ্ডে বুকের মাঝে ধক করে উঠল চৈতির। হৃদয় জুড়ে তোলপাড় শুরু হয়। প্রহন চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ন্যায় কণ্ঠে বলে ওঠে, তোমার সলাজ গাঢ় অভিমান আমার বুকের ভেতরে এর চেয়েও বেশি অনলে জলে পুড়ে ছারখার করে দেয়। বুঝতে পারো না তুমি? কানের পাশ দিয়ে শীতল বাতাস বয়ে গেল। রন্ধ্রে রন্ধ্রে শিহরণ খেলে গেল। পলক্ষীন চোখে প্রহনের দিকে তাকিয়ে থম মেরে দাঁড়িয়ে আছে চৈতি। প্রহনের দৃষ্টি আটকে আছে নবীনা কিশোরীর চোখে। চৈতির কোমর ছেড়ে দিল প্রহন। গ্রিলের বাইরে দূর আকাশে দৃষ্টি নিক্ষেপ করলো। চৈতি নড়ে চড়ে উঠল। প্রহনকে পাশ কাটি রুমে চলে গেল। চৈতির চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো প্রহন। মনে মনে বলল, বউ আমার লজ্জাময়ী, লজ্জা পেয়ে চলে গেল। চৈতির ভীতু মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে প্রহন। সেনাবাহিনীর বউ হয়ে সামান্য মেঘের গর্জনে এত ভয় পেলে চলবে পিচ্চি? চোখ মেলে তাকায় চৈতি। মিনমিনিয়ে গলায় বলে, বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ছোট থেকেই ভীষণ ভয় পাই আমি। তুমি আবার বড় হলে কখন? এখনো তো ছোটই আছো। প্রহনের কথা শুনে গাল ফুলিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় অভিমানী কিশোরী।
বাইরে এখন আর বাতাসের শব্দ শোনা যাচ্ছে না, মুষলধারে বৃষ্টি পড়ছে, ভিজিয়ে দিচ্ছে শহরের প্রতিটি অলিগলি। চৈতির পাশে গিয়ে বসলো প্রহন, ধীর কণ্ঠে বলল, ওয়েদারটা রোমান্টিক আছে, এই ওয়েদার একটা বউ ডিজার্ভ করে। প্রহনের দিকে ভ্রুকুচকে ছোট ছোট করে তাকায় চৈতি। বড্ড অসভ্য মানুষ তো, বউ থাকতে বলে বউ রিজার্ভ করে। কণ্ঠে রাগ রেখে চৈতি প্রহনের উদ্দেশ্যে বলল, আমি আপনার কি হই? প্রহন ঠোঁট কামড়ে হাসে। তুমি তুমি তো আমার পিচ্ছি বউ। তাহলে আবার বউ চাচ্ছেন কেন? কয়টা বিয়ে করতে চান আপনি? ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা টেনে প্রহন তার পিচ্চি বউয়ের প্রশ্নের উত্তর দেয়। আরো 3টা বিয়ে করব, 4টা বিয়ে করার তো অনুমতি আছেই। প্রহনের কথা শুনে চৈতি রেগে গিয়ে বলল, আমি মেয়ে খুঁজে দিব, আপনি বিয়ে করিয়েন। প্রহন হাসলো, কোনো উত্তর দিল না। চৈতির হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে বলল, আমার সাথে এই অবেলার বৃষ্টিতে ভিজবে পিচ্ছি পেতনি? হয়তো অনেকদিন আমাকে কাছ থেকে দেখারও সুযোগ হয়ে উঠবে না। চৈতি চৈতি চৈতি, বুঝছেন? আমার নাম চৈতি। পিচ্চি পেতনি এটা আবার কিসের নাম? শুনো শুনো শুনো, তোমার যত সুন্দরী নাম থাকুক না কেন, আমি তোমাকে পিচ্ছি বলেই ডাকবো, বুঝছো পিচ্ছি? এখন চলো অসময়ের বৃষ্টিতে ভিজতে। ঘন ঘন বিদ্যুৎ চমকানো দেখে প্রহন আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে মনে মনে বলল, অন্ধকারই শ্রেয়, এখন আলো দিও না আল্লাহ, নিজেকে সামলানো কঠিন হয়ে পড়েছে। বৃষ্টির শব্দ সাথে কিশোরীর হাসির খিলখিল শব্দে মুখরিত চারপাশ। জুনাইদা কখনোই বৃষ্টিতে ভিজতে দিতেন না, সামান্য ভিজলেও ভীষণ বকতেন জ্বর উঠবে বলে। পায়ে যে ব্যান্ডেজ করা আছে সে কথা একদমই মাথায় নেই দুজনার। লাফালাফি করতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যেতে নিলে আগলে নেয় প্রহন। কানের পিছনে অবাধ্য চুলগুলো গুজে দিয়ে আদুরে গলায় বলে, সাবধানে পিচ্ছি, বৃষ্টি ভালোবাসো বুঝতে পারছি, তাই বলে এইভাবে লাফালাফি করো না, অন্ধকারে ব্যথা পাবে। স্পন্দনের গতি বেড়ে গেল কয়েক গুণ। প্রহনের এই ধারালো চাহনির সাথে পরিচিত নয় চৈতি। দম আটকে আটকে আসছে। আবারও বৃষ্টি নামলো, ঝুম বৃষ্টি। লোডশেডিং হলো, চারদিক আধারে ছেয়ে গেল। বিদ্যুৎ চমকানোর আলোয় প্রহনের দৃষ্টি গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানবীর গোলাপি অধরে। অধৈর্যরা ছুঁয়ে দেওয়ার মারাত্মক নেশা আসক্ত হয়ে উঠেছে নেশাক্ত মানব। আননখানি এগিয়ে নিয়ে যেতেই টনক নড়ল। মস্তিষ্ক ধিক্কার জানিয়ে বলছে, এমন করিস না প্রহন, সঠিক সময় আসেনি, অন্যায় হবে এতে, ভীষণ অন্যায়। মন বলল, ও তোর জন্য হালাল প্রহন, একটা চুম্বনে কিচ্ছু হবে না, কিচ্ছু না। মন ও মস্তিষ্কের দ্বিমতে মস্তিষ্ককে আজ আশকারা দিল প্রহন। ছেড়ে দিল চৈতির কোমর, সরে গেল দূরে। কিছুক্ষণ আগে যতটা না কাছে ছিল তার থেকে অধিক দূরত্বে নিজেকে আড়াল করতে চাইল। তোয়ালে দিয়ে মাথার চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রহন। বিছানায় বসে থাকা চৈতির উদ্দেশ্যে বলে ওঠে, কাভার থেকে আমার গোছানো ড্রেসগুলো বের করে বিছানায় রাখো পিচ্ছি। বাধ্য মেয়ের মতন বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি। পায়ের ব্যান্ডেজ ভিজে যাওয়ার ফেলে দিয়েছে, কাটা জায়গায় পানিও লেগেছে ইচ্ছে মতো। পা বাড়াতেই শব্দ করে উঠল চৈতি। কাটা জায়গায় চাপ পড়তেই রক্ত ঝরা শুরু হয়েছে। পা ধরে বিছানায় বসে পড়ল চৈতি। প্রহন দ্রুত এগিয়ে এসে চৈতির পা ধরে রক্ত মুছে দিতে বলল, ইস, আমার ভুলেই পায়ের ব্যথা বেড়ে গেল, সরি পিচ্ছি, আমার মাথায় ছিল না যে তোমার পা কেটে গেছে। প্রহনের কণ্ঠে অপরাধ। সেদিন রাতে গা কাঁপিয়ে জ্বর আসে চৈতির। ঘুমের মধ্যে জ্বরের ঘোরে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে প্রহনকে। চৈতির গায়ের তাপমাত্রায় প্রহনের মনে হচ্ছিল সে নিজেই পুড়ে যাচ্ছে। সেই প্রথম মা বাবা ছাড়া অন্য কারোর জন্য বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করতে পারে সে। কারণ চৈতি যে তার প্রিয় মানুষের একজন হয়ে উঠেছে। শুধু প্রিয় বললে ভুল হবে, অতি প্রিয় একজন। প্রহন রাত জেগে চৈতির মাথায় জল পট্টি দিতে ব্যস্ত। মধ্যরাতে জ্বরের ঘোরে প্রহনের দিকে চোখ মেলে তাকায় চৈতি। চৈতি সেই চাহনি দেখে স্বামী নামক প্রেমিক পুরুষের অবাধ্য মন বলে ওঠে, তোমার এই জ্বরের ঘরে চাহনিতে যে কত মায়া, তুমি তা জানো না মেয়ে? তোমার এই মায়ার চাহনিতে যে লেখা আছে আমার মৃত্যু। বেলকনির গ্রিলের ফাঁকে এক ফালি সোনারঙা সোনালি রোদ্দুর এসে পড়েছে নবীনা কিশোরীর চোখে মুখে। কোমর পর্যন্ত ছড়িয়ে পড়া অগোছালো চুলগুলো বিকালে মৃদু বাতাসে উঠছে। গালে হাত দিয়ে ভাবলেশীন দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে। অন্তরিক্ষ জুড়ে কাদম্বিনীর মেলা বসেছে, অম্বরাজ তাদের দখলে। স্নিগ্ধ শান্ত মনোরম পরিবেশ, মন ভালো করে দেওয়ার মতো আবহাওয়া। তবে এই সুন্দর পরিবেশেও মন খারাপ কিশোরীর। যখন থেকেই ঘুম ভেঙেছে, জ্বর কমেছে, তখন থেকেই মন খারাপি হাওয়া এসে ছুঁয়ে গেছে তাকে। জ্বরে গা পুড়ে যাচ্ছে, কমেনি এখনো। মিসেস ইয়াসমিন চায়ের কাপটা এগিয়ে দিয়ে মলিন কণ্ঠে বললেন, চাটা খেয়ে নে মা, ভালো লাগবে। ডানে বামে মাথা নেড়ে বাদ সাধল চৈতি। জ্বরের কারণে বিষাদ মুখ,
সবকিছু তেতো লাগছে, ভালো লাগছে না কিছুই। শরীরের সাথে মনেরও অসুখ দেখা দিয়েছে যে। মিসেস ইয়াসমিন জোর করলেন না। চৈতির দৃষ্টি অনুসরণ করে সেই চড়ুই পাখিগুলোর দিকে তাকালেন, হাসলেন তিনি। চৈতির মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় শুধালেন। অভিমান জমে আছে। অধীর আগ্রহ নিয়ে এই কথা শোনার জন্যই যেন বসেছিল চৈতি। কণ্ঠে চাপা অভিমান নিয়ে বলল, আমাকে একটু জানিয়ে গেলে কি এমন ক্ষতি হতো? মিসেস ইয়াসমিন মুচকি হেসে জবাব দিলেন, তুই ঘুমিয়েছিলি, জ্বরের জন্য তাকাতেও পারছিলি না। 103 ডিগ্রি তাপমাত্রা ছিল। তাই বলে একটু বলে যেতে পারলেন না? একটু ডেকে দিলেন না কেন আমায়? অভিমানে গাল ফুলালো চৈতি। মিসেস ইয়াসমিন দেখলেন, স্পষ্টই দেখলেন, নেত্রপল্লব থেকে দুফোঁটা পানি ঝরে পড়তে। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, আমি ডাকতে চেয়েছিলাম, কিন্তু কখন বাধা দেয়। কথা বাড়ালো না চৈতি। মিসেস ইয়াসমিনের মুঠোফোনটা সে কখন থেকে বেজে বেজে ক্লান্ত হচ্ছে। মোবাইলের রিংটোনের শব্দে চরম বিরক্ত হলেন রেদওয়ান চৌধুরী। বিছানার উপর আধা শোয়া হয়ে হুমায়ুন আহমেদের উপন্যাস চোখে আমার তৃষ্ণা বইটি খুব মনোযোগ দিয়ে পড়ছিলেন। হাতে নিয়ে কলটা রিসিভ করলে কি এমন ক্ষতি হতো শুনি? বইয়ের ভিতরে ঢুকে গিয়েছিলি একেবারে। বুড়ো বয়সে এসেও এত কিসের উপন্যাস পড়তে হয় বুঝি না আমি। বাঁচতে বাঁচতে নিভৃত হয়ে গেল চারিপাশ, কোনো প্রকার শব্দ নেই। রেদওয়ান চৌধুরী কোনো টু শব্দটিও নেই। তিনি তার মতো ব্যস্ত কল্পনার জগতে। মিসেস ইয়াসমিন রেদওয়ান চৌধুরীর দিকে চোখ ছোট করে তাকে বিড়বিড় করে বললেন, কাকে কি বলছিস? উনি তো এখনো এই বাস্তবেই নেই। মিসেস ইয়াসমিন ফের চলে গেলেন চৈতির কাছে। হাতের মুঠোয় ধরে রাখা যন্ত্রটা ঝংকার দিয়ে বেজে উঠল। সময় অপচয় না করে একবার রিং হতে কল রিসিভ করলেন মিসেস ইয়াসমিন। ফোনের ওপাশ থেকে কেউ বিচলিত কণ্ঠে বলে উঠল, পিচ্চির শরীর কেমন আছে আম্মু? জ্বর পুরোপুরি কমেনি এখনো। ডাক্তারের কাছে নিয়ে যাও। কি করছে এখন? অভিমান করে বসে আছে। মায়ের কথা শুনে নিঃশব্দে হাসল প্রহন। এটা ভেবে চিত্ত জুড়ে ভালো লাগে ছেয়ে গেল যে অভিমান করেছে। অভিমান তো মানুষ সেই মানুষটার প্রতিই করে যাকে মানুষ আপন ভাবে। অল্প সময়ের মধ্যে যে কারো আপন হতে পেরেছে এটা ভেবেই শান্তি লাগছে প্রহনের। চৈতিকে মোবাইলটা দিচ্ছি, কথা বলে অভিমান ভাঙাও। 1 মিনিট, আমি ভিডিও কল দিচ্ছি। মিসেস ইয়াসমিন মুচকি হেসে বললেন, আচ্ছা। কয়েক সেকেন্ড পরেই ভিডিও কল দেয় প্রহন। মিসেস ইয়াসমিন ব্যাক ক্যামেরা দিয়ে চৈতিকে দেখালো। আনন্দ জুড়ে অসুস্থতার ছাপ স্পষ্ট। গালে হাত দিয়ে বাইরে তাকিয়ে আছে। লাউড স্পিকার অন করে দিলেন মিসেস ইয়াসমিন। কানে হাত দিয়ে ঠোঁট ফুলিয়ে কাদো কাদো মুখ করে চৈতির দিকে তাকিয়ে সরি বলল প্রহন। পিচ্চি সরি, তুমি অসুস্থ, তার উপর সারা রাত ছটফট করে সকালের দিকে ঘুমিয়েছিলে, তাই আর ডাকিনি তোমায়। আর চোখে প্রহনের দিকে একবার তাকালো চৈতি। মুখের হাব ভাব পরিবর্তন হলো না, আগের নেই উদাসীন। পিচ্চি জ্বর কমেছে? শরীর কেমন আছে? খেয়েছিলে দুপুরে? ওষুধ খেয়েছো? প্রত্যুত্তর করে না চৈতি। ও পিচ্চি, এত অভিমান কোথা থেকে আসে বলো তো? পিচ্চি একটা মেয়ের এত অভিমান? আপনার সাথে কথা নেই আমার। কণ্ঠে রাগ। এত অভিমান করতে নেই মেয়ে। অভিমানের পাল্লা ভারী হতে দিলে যে দূরত্ব তৈরি হয়, সে কি তুমি জানো না পিচ্চি? মুঠোফোনের স্ক্রিনে নেত্রজোড়া আবদ্ধ করল চৈতি। সেখানে ভেসে আছে সেই পরিচিত বদনখানি। অধর জুড়ে লেপ্টে আছে নজর কাড়া হাসি। হাওয়ায় মিঠাইয়ের মতো নীরবে নিভৃতে গলে গেল অভিমানের পাহাড়। জ্বরের প্রকোপ বেড়েছে। পিঠের মেরুদণ্ড সোজা করে বসে থাকা কঠিন হয়ে পড়ছে দুর্বল শরীরে। অসুখ যেন জেকে বসেছে। শরীরের অসুখ, মনের অসুখ, একটা মানুষের কাছ থেকে দেখতে চাওয়ার তীব্র অসুখ। চৈতির দৃষ্টি এলোমেলো হতে দেখে ঘাবড়ে গেল প্রহন। পিচ্চি, মাকে ডাক দাও। কথা বের হবার আগেই কণ্ঠনালীতে তা আটকে গেল। বসা অবস্থায় দুর্বল শরীরটা নিস্তেজ হয়ে পড়ে গেল মেঝেতে। অপর প্রান্তে বসে থাকা মানব থমকে গেল। চাইলেও ধরতে পারল না অবচেতন কিশোরীর শরীরখানি। নিজের বাহু ডোরে আগলে নিতে পারল না। একবার, দুইবার, কয়েকবার দেওয়ার পর জ্ঞান ফিরল চৈতির। দেহে প্রাণ ফিরে আসে মিসেস ইয়াসমিনের। ধরে ধরে চৈতিকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলেন। বেলকনি থেকে মোবাইলটা নিয়ে প্রহনকে বললেন, সব ঠিক আছে, চিন্তা করতে হবে না। দুপুরে না খাওয়ার জন্য শরীরটা বেশি দুর্বল হয়ে পড়েছে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল প্রহন। আমার সব দোষ। মেয়েটা যে এত অভিমানী বুঝতেই পারিনি। বোঝা উচিত ছিল আমার। ডাক্তারের কাছে নিয়ে যাও এখনই। আর যদি ওর যেতে বেশি কষ্ট হয় তাহলে ডাক্তার আঙ্কেলকে ফোন করে বলে দাও চলে আসতে। ওরে কিছু খাইয়ে দাও। ডাক পড়েছে আমার। সিও স্যার ডাকছেন, পরে কল করব। কথাগুলো বলার দেরি হলেও লাইন কাটতে 1 সেকেন্ডও দেরি হয়নি প্রহনের। মিসেস ইয়াসমিন মোবাইলটা চৈতির বালিশের পাশে রেখে চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন,
খাবার আনছি, অল্প হলেও খেয়ে নিতে হবে। একদিনের জ্বরই শরীরটা কেমন দুর্বল হয়ে পড়েছে দেখেছিস? এত অভিমান করলে হবে? ক্লান্ত দৃষ্টিতে মিসেস ইয়াসমিনের দিকে চেয়ে আছে চৈতি। এই ভীষণ জ্বরে সব পুড়ছে, শরীর মন আত্মা সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মেয়েটাকে একটু বলে আসলে কি এমন ক্ষতি হতো? পরক্ষণে মন বলে ওঠে, অসুস্থ ছিল তো, সারা রাত ছটফট করে সকালের দিকে ঘুমিয়েছিল। কি করে এই অসুস্থ মেয়েকে জাগিয়ে দিতাম আর? বিষণ্ণ অবস্থায় হঠাৎ আনমনে হেসে ফেলল প্রহন। একটা কথা মনে পড়তে এক ঝাঁক ভালো লাগে এসে ছুঁয়ে গেল। গভীর নিদ্রায় মগ্ন কিশোরীর কপালে অধর ছুঁয়ে দেওয়ার কথা যে প্রহন ছাড়া কেউ জানে না, সেই নিদ্রাময়ীও না। বিয়ে করতে না করতে মেয়েটির প্রতি একটা আলাদা অদৃশ্য টান কোথা থেকে চলে এলো বুঝতে পারে না প্রহন। বসা থেকে উঠে দাঁড়ালো। সিও স্যারের সাথে দেখা হয়েছে, কথাও হয়েছে। মানুষটা যথেষ্ট ভালো, ব্রিগেডিয়ার জেনারেলের মতো রাগী না। যদিও প্রহনের সাথে কখনো রেগে কথা বলেনি, তবুও তাকে ভালো লাগে না প্রহনের। রেদওয়ান চৌধুরী সন্ধ্যার পর ডাক্তার নিয়ে আসেন। বিছানার সাথে মিশে আছে চৈতির দেহ। উঠে দাঁড়ানোরও শক্তি নেই তার শরীরের মধ্যে। সর্দার সাহেব বিকেলে ফোন করলে মেয়ের অসুস্থতার কথা শুনে জুনাইদাকে নিয়ে রেদওয়ান চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মিসেস ইয়াসমিন চৈতির মাথায় পানি ঢেলে মাথা মুছিয়ে বালিশের উপর শুইয়ে দিলেন। জ্বরে একেবারে ঘায়েল হয়ে গেছে মেয়েটা। ডাক্তার চৈতির শারীরিক অবস্থা দেখে স্যালাইন পুশ করে দেন। শরীর একেবারেই দুর্বল হয়ে পড়েছে। থার্মোমিটারে শরীরের তাপমাত্রা মাপলে তা 104 ডিগ্রির ঘরে গিয়ে থামে। ঔষধ লিখে দিয়ে ডাক্তার বিদায় নিলেন। রেদওয়ান চৌধুরী মিসেস ইয়াসমিনকে চৈতির পাশে থাকতে বলে ডাক্তারকে এগিয়ে দিয়ে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসবেন বলে জানিয়ে চলে যান। মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে মিসেস ইয়াসমিন ঘুমন্ত চৈতিকে দেখালেন। ভিডিও কলে চুপ করে দেখা ছাড়া আর কিছুই করার নেই প্রহনের। নিস্তেজ নিষ্পান চৈতন্যহীন নিঃস্বর চৈতিকে দেখে ভালো লাগছে না তার। মন চাচ্ছে উড়ে যেতে তার চঞ্চলা হরিণীর কাছে, কিন্তু এই একটা কিন্তুর জন্য তার অন্তহীন অপেক্ষা করতে হবে। প্রহন লাইন কেটে দিল। এই অবস্থায় মেয়েটাকে দেখতে ইচ্ছে করছে না। চিত্ত জুড়ে খারাপ লাগার বাতাস বয়ে যাচ্ছে। সর্দার সাহেব আর জুনাইদা এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগেই। মেয়ের এমন অসুখ দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল সর্দার সাহেবের। কত আদরের মেয়ে, সেই মেয়ের এমন অবস্থায় প্রতিটি বাবাই ভেঙে পড়বেন। সর্দার সাহেব চৌতির মাথার পাশে গিয়ে বসলেন। আলতো করে হাত বুলিয়ে দিলেন। জ্বর কমেছে। পিটপিট করে চোখ মেলে তাকায় চৈতি। জ্বরের ঘোরে সে যেন প্রহনকে দেখতে পাচ্ছে। বিড়বিড় করে বলছে, আমি আপনার উপর ভীষণ অভিমান করেছি ক্যাপ্টেন সাহেব, ভীষণ অভিমান। বিড়বিড় করে বলা কথা অসুস্থ চৈতির মাঝেই হারিয়ে গেল। কারো কর্ণপাত হয়নি অভিমানী কিশোরীর অভিমানে ভরা কথাগুলো। দুঃখিত ভাইয়া, আমরা আপনার আদরের কন্যার সঠিক খেয়াল রাখতে পারিনি, আমাদের মাফ করবেন। নতুন জায়গায় মেয়েটা মানিয়ে নিতে না পেরে এমন অসুস্থ হয়ে পড়ল। সর্দার সাহেব রেদওয়ান চৌধুরীর এমন ব্যবহারে মুগ্ধ হলেন। কয়টা মেয়ের শ্বশুর এইভাবে বলতে পারে? তার মেয়ে যে ভাগ্যবতী, এত ভালো মানুষগুলোকে জীবনে পেয়েছে। সর্দার সাহেব রেদওয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে বললেন, আমার মেয়ে সহজে অসুস্থ হয় না। একবার অসুস্থ হলে একেবারে ঘায়েল হয়ে বিছানার সাথে লেগে যায়। ছোট থেকেই এরকমও। মিসেস ইয়াসমিনের মোবাইল বেজে উঠল। মোবাইলের রিংটোনের শব্দ বেশ জোরেই শোনা যাচ্ছে। তন্দ্রাভাব কেটে গেল মিসেস ইয়াসমিনের। কিছুক্ষণ আগেই দু চোখের পাতা এক করেছিলেন। এত জোরে মোবাইলের রিংটোনের আওয়াজ কানে যেতে ঘুম ভাঙল চৈতির। মোবাইলটা হাতে নিয়ে প্রহনের নাম্বার দেখে দ্রুত কল রিসিভ করে চৈতির হাতে মোবাইল দিয়ে বললেন, তোর চিন্তা আমার ছেলেটার ঘুম হচ্ছে না, কথা বলে ঘুমোতে বল, ওর আবার সকাল সকাল উঠতে হয়। চুলে খোপা করে বসা থেকে উঠে রুমের লাইট জ্বালিয়ে দিলেন মিসেস ইয়াসমিন। জল তেষ্টা পেয়েছে খুব। জগের মধ্যে জল নেই। হাতে জগ নিয়ে ডাইনিং টেবিলের দিকে চলে গেলেন মিসেস ইয়াসমিন। কাপা কাপা হাতে কানের কাছে মোবাইল ধরল চৈতি। আম্মু পিচি ঠিক আছে? জ্বর কমেছে? ওপাশ থেকে কোনো উত্তর পায় না প্রহন। চিন্তায় কপালের ভাঁজ গাঢ় হলো। কি হলো, কথা বলছো না কেন? কোনো কথার জবাব নেই। রেগে গেল প্রহন। রাগী কণ্ঠে চিল্লিয়ে বলল, আর আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি কিন্তু এখনই চলে যাব। চাকরি গেলে যাক। ঘুমাননি কেন এখনো? অনেকক্ষণ অপেক্ষার পর প্রিয়সীর কণ্ঠস্বর শুনে কলিজায় পানি আসলো প্রহনের। এক নিমিষেই হারিয়ে গেল সব রাগ। পিচি ঠিক আছো তুমি? জ্বর কমেছে? সুস্থ হয়েছো? শুনো না, আমি আর কখনো তোমাকে বৃষ্টিতে ভিজাবো না। তুমি চাইলেও কখনো ভিজতে দিব না। ঘুমে চোখ মেলে তাকাতে পারছে না চৈতি। বিছানায় শুয়ে কানের কাছে মোবাইল রেখে আস্তে আস্তে বলল, ঘুমিয়ে পড়ুন, আমি ঠিক আছি। সারাদিনের এত খারাপ লাগা যেন এই মাঝরাতে ভালো লাগা হয়ে গেছে। মিসেস ইয়াসমিন রুমে এসে দেখেন কানের কাছে মোবাইল পড়েছে আর চৈতি ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। মিসেস ইয়াসমিন মুচকি হাসলেন এই দুজনের কাণ্ড দেখে। প্রতিদিনকার নিয়ম অনুযায়ী সবাই যে যার মতো নিজেদের কর্মস্থলে ছুটছে।
ঘড়ির কাঁটায় তখন সকাল 8টা। চৈতির ঘুম ভেঙেছে অনেক আগে, কিন্তু বিছানা ছেড়ে উঠে যেতে ইচ্ছে করছিল না। শোয়া থেকে উঠে বসে। আগের চেয়ে শরীর এখন অনেকটাই ভালো, জ্বর নেই বললেই চলে, স্বাভাবিক তাপমাত্রা আছে। হাঁটুতে কনুই রেখে 2 হাত দিয়ে চোখ কচলে নেয়। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মিসেস ইয়াসমিন চায়ের কাপে চুমুক দিতে দিতে জুনাইদার সাথে খোশ গল্পে মেতে উঠেছেন। রেদওয়ান চৌধুরী আর সর্দার সাহেব দুজনে মিলে বাজারে গেছেন। চৈতি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। চৈতিকে আসতে দেখে মিসেস ইয়াসমিন বসা থেকে উঠে দাঁড়ালো। 2 মাকে দেখে মুচকি হাসলো চৈতি। মিসেস ইয়াসমিন চৈতির কপালে হাত দিয়ে পরখ করলেন জ্বর আছে কিনা। চৈতির শরীরে স্বাভাবিক তাপমাত্রা অনুভব করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মিসেস ইয়াসমিন। চৈতিকে জুনাইদার পাশে বসতে বলে তিনি রান্নাঘরে চলে গেলেন চৈতির সকালে নাস্তা এনে দিতে। জুনাইদা চৈতির কপালে চুমু দিয়ে বললেন, আমি কত ভয় পেয়ে গেছিলাম আমার মেয়েকে নিয়ে। এত প্রশ্ন কেউ একসাথে করে, আমি উত্তর দেব কি করে? প্রহন হেসে ফেলল। অধৈর্য জুড়ে হাসি রেখা টেনেই বলল, তুমিও তো এখন প্রশ্ন করলে, প্রশ্নের প্রত্যুত্তরে কি কেউ প্রশ্ন করে? প্রহনের অদ্ভুত যুক্তি। ড্যাব ড্যাব করে চেয়ে রইল চৈতি। ভালো লাগছে কেন জানি। এইভাবে তাকিও না মেয়ে, প্রেমে পড়ে যাবে। প্রেম? থমকালো চৈতি। রিফাত যখন তাকে প্রস্তাব দিয়েছিল ঠিক এই শব্দটাই উচ্চারণ করেছিল, প্রেম। মিসেস ইয়াসমিন রুমের দিকে এসেছিলেন দেখতে যে কে কল করেছে। চৈতিকে কথা বলতে দেখে নিশ্চিন্ত হলেন যে প্রহনই কল করেছে। দরজার কাছে থেকেই চলে যান তিনি। চৈতি বিছানার উপর বসে পড়ল। ভ্রুকুচকে প্রহন তাকিয়ে আছে চৈতির দিকে। কি হয়েছে পিচ্ছি, এমন উদাসীন হলে কেন? আপনি এত প্রশ্ন করেন কেন? হাসলো প্রহন। আমার প্রশ্নের জবাবে তুমিও কেন প্রশ্ন করো বলো তো? হাসি থামিয়ে ছোট করে বলল, ভালো আছি। আচ্ছা রাখছি, ফ্রি হয়ে রাতে কথা হবে। ঠিক আছে পিচ্ছি? আচ্ছা। কল কেটে গেল। অদৃশ্য হয়ে গেল প্রহন। দৃষ্টির অগোচরে চলে গেল। কাছ থেকে কথা বলা যে অনুভূতিটা তাকে আর ভিডিও কলে পাওয়া যায়। ডিফেন্সে চাকরি করলে এই এক সমস্যা, কিছুক্ষণ কথা বলারও সময় নেই যেন। এত ব্যস্ততা কিসের বুঝল না চৈতি। রৌদ্রতপ্ত ঝলমলে দিন, অন্তরিক্ষ জুড়ে ভাসমান তুলোরাশির ছড়াছড়ি, নীলের সমারোহ অম্বরে। ক্ষিপ্ত আদিত্য তেজ দেখাচ্ছে কলহলপূর্ণ নগরীর উপর। ঘর্মাক্ত, ক্লান্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকা অসহায় রিক্সা চালকগুলো গলার গামছা দিয়ে কপালের ঘাম মুছে যাত্রীর অপেক্ষা করছে। ময়লার স্তূপে ক্ষুধার্ত কাকগুলো ঠোঁট দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে খাবার সন্ধান করতে ব্যস্ত। মাঝে মাঝে কর্কশ গলায় কাকা বলে উড়ে এসে আবারও ব্যস্ত হচ্ছে খাদ্যের সন্ধানে। রেদওয়ান চৌধুরী আর সর্দার সাহেব বাজার থেকে এসে ড্রয়িং রুমে সোফায় বসে হাসি তামাশায় মেতে উঠেছেন। মাথায় কাপড় দিয়ে চৌধুরী যখন তাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখন সর্দার সাহেব ডাক দিলেন, আম্মা এদিকে আয়। বাধ্য মেয়ের মতো বাবার কাছে গিয়ে দাঁড়ালো চৈতি। সর্দার সাহেব মেয়েকে নিজের পাশে বসিয়ে দিয়ে বললেন, শ্বশুরকে নাকি তুই এখনো আব্বু বলে ডাকিসনি আম্মা? উনিও তো আমার মতোই তোর আর একটা আব্বু। হঠাৎ বাবার এমন কথায় খানিক লজ্জা পেল চৈতি। রেদওয়ান চৌধুরীর সঙ্গে এখনো তার তেমন কোনো কথা হয়নি। বাবার কথার প্রত্যুত্তরে কি বলা উচিত তা বুঝতে না পেরে চুপ করে মেঝের দিকে তাকিয়ে রইল সে। রেদওয়ান চৌধুরী হেসে বললেন, আহ ভাই, ওর সাথে তো আমার এখনো তেমন কথা হয়নি। বাচ্চা মেয়ে, হুট করে কি আর অন্য একজনকে আব্বু বলে ডাকতে পারবে বলেন? সময় হোক ঠিক ডাকবে। রান্নাঘর থেকে মিসেস ইয়াসমিনের ডাক পড়ল, চৈতিমা একটু এদিকে আয় তো। চৈতি বসা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। মিসেস ইয়াসমিন চৈতির হাতে এক গ্লাস শরবত ধরিয়ে দিয়ে বললেন, যা গরম পড়েছে আজ শরবতটাকে বিশ্রাম করবি বুঝলি। জুনাইদা তেলের মধ্যে মাছের টুকরো ছাড়তে ছাড়তে বললেন, এই মেয়ে করবে বিশ্রাম? আপনার মনে হয় আপা? জুনাইদার কথা শুনে মিসেস ইয়াসমিন চৌতির দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, বিশ্রাম না করলে আমার কাছ থেকে মার খাবে ও। গ্লাসে চুমুক দিয়ে এক ঢোক শরবত গিলে চৈতি অভিযোগী কণ্ঠে বলে উঠল, একবারও বলেছি বিশ্রাম করব না। ভাজি মাছ প্লেটে রাখতে রাখতে জুনাইদা উত্তর দেন, আপনি আমার পেট থেকে হয়েছেন আম্মা, আমি আপনার পেট থেকে না। আপনার চেয়েও বেশি আমি আপনারে চিনি। মিসেস ইয়াসমিন জুনাইদার কথা শুনে হাসলেন। মা মেয়ের কি সুন্দর কথা, বাহ। আপা, আপনি কিন্তু আমার মেয়েকে শুধু শুধু বকছেন। মেয়ে আমার অনেক শান্ত। নতুন পরিবেশে নতুন মানুষের মাঝে আছে তো তাই শান্ত। কয়েকটা দিন থাক, নিজের চোখেই দেখতে পাবেন মেয়ে আপনার কত শান্ত। তাচ্ছিল্য করে বলেন জুনাইদা। নিজের মায়ের কথায় বিরক্ত হলো চৈতি। কোথায় একটু প্রশংসা করবে তা না, শুধু বাদরামিগুলোরই কথা বলবে। গ্লাসের শরবত শেষ করে ঘুমাতে গেলাম আমি।
জুনাইদের দিকে তাকে কথাটা বলে দ্রুত পা ফেলে রুমে চলে গেল চৈতি। এই তপ্ত দুপুরে কি করে ঘুম আসবে? আজব। বেলকনিতে গিয়ে মোড়া টেনে বসলো চৈতি। একেবারে ফাঁকা বেলকনি, পছন্দ হলো না চৈতির। গাছপ্রেমী মানুষের এমন বেলকনি কিছুতেই পছন্দ হবার কথা নয়। মন খারাপের সময় বেলকনি হবে মন ভালো করে দেওয়ার মতো জায়গা। সেখানে শুধু দুটো মোড়া রাখা থাকলে কেমন হবে? হয়তো যায়, কিন্তু কন্যাহীন রেদওয়ান চৌধুরী পুত্রবধূ নামক মেয়ের আবদার অপূর্ণ রাখতে ইচ্ছুক নন। বসা থেকে উঠে খুশিতে গদগদ হয়ে চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি এখনই এনে দিব মা, অনেকগুলো এনে দিব। মিসেস ইয়াসমিন শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, কি এনে দেওয়ার কথা হচ্ছে শুনি? আমার মেয়েটা আমার কাছে একটা আবদার করেছে, তা পূরণ করতে হবে তো। মিসেস ইয়াসমিন চৈতির পাশে এসে দাঁড়ালেন। কিসের আবদার করছে মেয়ে? রেদওয়ান চৌধুরী সর্দার সাহেবকে সাথে নিয়ে চলে যেতে যেতে বললেন, ফুল গাছ এনে দেওয়ার আবদার। রেদওয়ান চৌধুরী চলে যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল চৈতি। তার নিজের বাবাও কখনো এত জলদি কিছু এনে দেওয়ার চেষ্টার তো দূরের কথা চিন্তাও করেনি। যখনই কিছু আনতে বলতো তখনই তিনি গম্ভীর কণ্ঠে বলতেন, বিকেলের দিকে কাজ না থাকলে এনে দিব, এখন অনেক কাজ বাকি আছে। মৃদু দক্ষিণা বাতাসে কেঁপে কেঁপে উঠছে গাছের পাতা। স্বচ্ছ কাচের ন্যায় অম্বরার চকচকে ঝলমলে। নীলিমা নীলে সেজেছে, নির্দেশ দেখানি অন্তরিক্ষে। আদিত্য রঙিলা প্রভা এসে লুটোপুটি খাচ্ছে ছাদ জুড়ে। দুপুরের খাবার খেয়ে সবাই যখন ভাত ঘুম দিতে ব্যস্ত, চৈতি তখন ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে রোদ গায়ে মাখতে ব্যস্ত। কপালে ঘাম জমেছে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম সূর্যের আলোয় চিকচিক করছে। ওড়না দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে নেত্রপল্লব বন্ধ করে ফেলল। ছাদটা তার পছন্দ হয়নি, একদমই পছন্দ হয়নি। শুনসাদ ছাদ, একটা গাছ তো দূরের কথা, টবও তার চোখে পড়েনি। এত বড় একটা ছাদ, অথচ একটা চারা গাছেরও কত অভাব। অদ্ভুত মানুষ তো এরা। ছাদে দাঁড়িয়ে থাকতে আর ইচ্ছে করছে না চৈতির। দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নেমে রুমে চলে গেল। বেলকনিতে এখন যেন বসন্ত এসেছে। মিসেস ইয়াসমিনের সাহায্যে বেশ সুন্দর করে গুছিয়ে টবের গাছগুলো সাজিয়েছে চৈতি। মানুষগুলো একদমই গাছপ্রেমী না, মনে মনে ভাবল সে। রেদওয়ান চৌধুরীকে গাছ আনতে বললে তিনি অনেকগুলো নিয়ে আসেন একসাথে। বেলকনিতে সবগুলো জায়গা হলো না, বাইরের উঠোনে রেখেছেন রেদওয়ান চৌধুরী। বাকি থাকা গাছগুলোর কথা মনে পড়তেই ঠোঁটে হাসি ফুটে উঠল চৈতির। বেলকনি থেকে রুমে এসে বিছানার দিকে চোখ পড়তেই থ হয়ে দাঁড়িয়ে রইল সে। আপনি সবসময় ভিডিও কল করেন কেন? ভ্রু কুচকে গেল প্রহনের। ভিডিও কল করলে এত সমস্যা কেন মেয়েটার? মনে মনে বলল সে। প্রহনের উত্তর না পেয়ে আবারও বলল, অডিও কল করলেই তো পারেন, আমি তো এখন অনেকটাই সুস্থ আছি। চৈতির এহেন কথায় রাগ হলো প্রহনের, সাথে বিরক্তিও। কিছু না বলে কল কেটে দিল। আজ আবারও বাবা মায়ের প্রতি রাগ হচ্ছে, সেই প্রথম দিনের মতন। এই মেয়ের সাথে বিয়ে না দিলেও পারতেন। গাল ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল প্রহন। দেখ মোড়টাই নষ্ট করে দিল। বিরক্ত মাখা কণ্ঠে কথাটা বলে নেত্রজোড়া বন্ধ করে বালিশে মাথা এলিয়ে দিল। অথচ সে বুঝলো না ভিডিও কলে কথা বলতে কেমন লজ্জা লজ্জা লাগে কোনো একজনের। তাই তো এই কথা বলেছে সে। মুখের সামনে মোবাইলটা ধরে রাখতে হয়, অস্বস্তি জেকে বসে তখন। সেই কথা প্রহন জানে না। চায়ের কাপে চুমুক দিতেই মোবাইল বেজে উঠল। স্ক্রিনে ভেসে আসছে মায়ের নামটা। প্রহন কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল, বলো কি বলবা? ওপাশ থেকে কোনো সাড়া পেল না। প্রহন আবারও বলল, আম্মু চুপ করে থাকা আমার একদম পছন্দ না। তবু রেসপন্স না পেয়ে প্রহন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চৈতি কি হয়েছে? কথা বলছো না কেন? সমস্যা কি? প্রহনের মুখ থেকে প্রথম নিজের নামটা শুনল চৈতি। পিচ্চি ডাকটাকে কেন যেন মিস করছে সে। প্রহনের মুখ থেকে পিচ্চি ডাকটি শুনতেই অভ্যস্ত হয়ে পড়েছিল। মলিন কণ্ঠে বলল, আপনি কি আমার কথায় রেগে আছেন? হাতের মধ্যে কপাল ঠুকলো। প্রহন রাগিয়ে দিয়ে আবার জিজ্ঞাসা করছে রেগে আছে কিনা। আজব তো। আপনি তো আমার চোখের সামনে নাই, তাই বুঝতে পারছি না রেগে আছেন কিনা। আমার কথায় রাগ করে থাকলে দুঃখিত আমি। আসলে আমি ভিডিও কলে কথা বলতে স্বস্তি বোধ করি না। চৈতির শেষের কথাটা শুনে প্রহনের রাগ উড়ে গেল। আচ্ছা, কিন্তু এখন থেকে অভ্যাস করে ফেলো, বুঝছো পিচ্ছি? চৈতি ছোট্ট করে উত্তর দিল। সেবার প্রথম ভীতু মেয়েটা সব ভয় ভীতি একপাশে সরিয়ে রেখে প্রহনকে নিজে থেকে ফোন করেছিল। শান্ত কণ্ঠে খুব সহজে নিজের অসুবিধার কারণ তুলে ধরেছিল। প্রতিদিনকার নিয়মে পূর্ব দিগন্তে সূর্য উদয় হচ্ছে, আবার পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে সময় পার করছে। নদীর স্রোতও বহমান, থেমে নেই কেউ কারো জন্যে। নিজেদের নিয়ম যে যার মতো ব্যস্ত। চৌধুরী বাড়ির অনেক কিছুই পরিবর্তন হয়েছে। বাড়ির ছাদ এখন বিভিন্ন প্রজাতির গাছে সেজে উঠেছে। বেলকনিতেও শান্তি বসন্ত এসেছে যেন। ফুলের সুবাসে ভরে থাকে চারপাশ। এই সব কিছুর পরিবর্তন হয়েছে শুধু চৈতির জন্যে। নতুন স্কুলে ভর্তি হয়েছে আজ 2 মাস চলছে।
চোখের পলকেই পেরিয়ে গেল 2-2 মাস। অন্তরিক্ষের পূর্ব দিগন্ত যখন আদিত্যর লালাপ আভায় আচ্ছাদিত, তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। ঘড়ির কাঁটায় সকাল 5:45। মিসেস ইয়াসমিন সেই কখন থেকে ডেকে যাচ্ছেন, অথচ ফের ঘুম ভাঙার কথাই নেই। এত সকালে চৈতিকে ঘুম থেকে ডেকে তোলার একটাই কারণ, রাতে সে পড়া ফাঁকি দিয়ে ঘুমিয়ে পড়েছে, কোনো পড়াই শেষ করেনি। মিসেস ইয়াসমিন জানালার পর্দা সরিয়ে দিলেন। অন্ধকার ঘর আলোয় ভরে গেল এক নিমিষে। চোখে মুখে আলো পড়তেই ভ্রুযুগল কুচকে ফেলল চৈতি। বলি কি, এত ঘুমালে হবে? রাতেও তো কোনো পড়া শেষ করিসনি। এখন জলদি করে উঠে পড়তে দেখি। ফ্রেশ হয়ে পড়তে বস, আমি নাস্তা বানাতে যাচ্ছি। মিসেস ইয়াসমিনের কথা শুনে চোখ পিটপিট করে তাকালো চৈতি। এই পড়ালেখার শান্তির ঘুম নষ্ট করে দেওয়ার যুদ্ধে নামে যেন। ঘুম ঘুম কণ্ঠে মৃদুস্বরে বলল, আর একটু ঘুমাই না ভালো মা, প্লিজ। মিসেস ইয়াসমিন তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতির দিকে তাকিয়ে বললেন, তুই ঘুমা, আমি পোহনকে ফোন করে বলছি সব। প্রহনের নাম শুনতেই শোয়া থেকে হকচকিয়ে উঠল চৈতি। 2 হাত দিয়ে এলোকেশগুলোকে খোপা করে ভীতু কণ্ঠে বলল, না না, তার দরকার নেই, আমি উঠে গেছি তো। মিসেস ইয়াসমিন হাসলেন। কোনো এক অজ্ঞাত কারণে মেয়েটা প্রহনকে প্রচন্ড ভয় পায়। এই তো সেদিনকার কথা, স্কুলে ক্লাস টেস্ট পরীক্ষা হবে, কিন্তু চৈতি পড়তেই রাজি না। তার ঝোঁক পড়েছিল ঘুমের উপর। ঘুম থেকে না ওঠার জন্য 2 দিন স্কুলে যায়নি সে। সুযোগ পেলেই ঘুমিয়ে পড়তো। তেমনি পড়ার টেবিলে মাথা রেখে যখন ঘুমিয়েছিল, তখন মিসেস ইয়াসমিন প্রহনকে ভিডিও কল দিলেন। চৈতির এসব কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ প্রহন। মায়ের করা আদেশে চৈতিকে যেন আচ্ছা মতো বকে দেয়। মেয়েটা তাকে একদম ভয় পান না। প্রহনকে যেহেতু একটু ভয় পায়, সেহেতু ওর বগা খেলে আর এমন ঘুমিয়ে পড়বে না। মিসেস ইয়াসমিন রুম থেকে বের হয়ে যেতে যেতে বললেন, আমি নাস্তা বানাতে যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে পড়তে বস। ঠোঁট ফুলিয়ে মিসেস ইয়াসমিনের চলে যাওয়ার দিকে তাকে বিড়বিড় করে বলল, সব সময় ওনার ভয় দেখাবে, সবাই পচা হয়ে গেছে। পড়ার টেবিলে বসে ঝিমোচ্ছে চৈতি। মিসেস ইয়াসমিন হাতে করে নাস্তার প্লেট নিয়ে চৈতির পাশে দাঁড়িয়ে ভ্রু কুচকে চৈতির দিকে তাকিয়ে আছে। পোহনকে ফোন দিব। হকচকে গেল চৈতি। 2 হাত দিয়ে চোখ কষলে অসহায় দৃষ্টিতে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে বলল, ঘুমাচ্ছি না তো, চোখ বন্ধ করে পড়ছি তো মনে মনে। মিসেস ইয়াসমিনের খুব হাসি পাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরেই তিনি চৈতির পাশে দাঁড়িয়ে আছেন আর তাকে বলছেন সে ঘুমাচ্ছে না। নাস্তার প্লেট টেবিলের উপর রেখে চৈতির উদ্দেশ্যে বললেন, আমার চুল কি হাওয়ায় পাকছে? চৈতি চট করে বলে উঠল, এখনো সব পাকেনি তো, মাত্র কয়েকটা। আমি ওইগুলা কথাই বলছি। ইয়াসমিন, তুমি মেয়েটাকে এমন গোয়েন্দাদের মতো জেরা করছো কেন? কথাটা বলতে বলতে চৈতির পড়ার রুমে ভেতরে প্রবেশ করেন রেদওয়ান চৌধুরী। শ্বশুরকে দেখে উঠে দাঁড়ালো চৈতি। মাথায় কাপড় দিয়ে ওনার কাছে গিয়ে অভিযোগী কণ্ঠে বলে, দেখেছেন আব্বু, ভালো আম্মু শুধু ওনার ভয় দেখান আমাকে। রেদওয়ান চৌধুরী চৈতির মাথায় হাত বুলিয়ে দিলেন। তার কথা বুঝতে না পেরে বললেন, কার ভয় মা? চৈতি নিচু স্বরে উত্তর দেয়, আপনার ছেলের। চৈতির উত্তর শুনে হা হা করে হেসে ওঠেন রেদওয়ান চৌধুরী। বোকা মেয়ে, প্রহন তো এখন অনেক দূরে আছে, ওর ভয় দেখালে কি হবে? আর ওরে বললেও কি হবে? ও তো আর এসে তোমাকে বকতে পারবে না। দূর থেকে বকলে ওইসব গায়ে মাখতে নেই। দিলা তো, ভয় ভাঙিয়ে দিলা। ওরে এখন কি করে পড়াতে বসাবে তা শুধু তুমিই জানো, আমি আর নেই এসবের মধ্যে। কথাগুলো বলে মিসেস ইয়াসমিন রুম থেকে বেরিয়ে গেলেন। রেদওয়ান চৌধুরী মিসেস ইয়াসমিনের কথার অর্থ বুঝতে পেরে দাঁত দিয়ে জিহবা কাটলেন। কত শান্ত হয়ে পড়ছে এখন। মিসেস ইয়াসমিন এক পলক রেদওয়ান চৌধুরীর মুখের দিকে তাকিয়ে নিজের কাছে ব্যস্ত হলেন। স্কুল থেকে বাড়ি ফেরার সময় স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে চৈতি। রেদওয়ান চৌধুরী নিতে আসবেন, প্রতিদিন আসেন। রৌদ্রোজ্জ্বল ঝলমলে দিন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কৃষ্ণবর্ণের নির্দের তলে। ঊর্ধ্ব দৃষ্টিতে আকাশের দিকে তাকালো চৈতি। মেঘ জমেছে, বৃষ্টি আসবে হয়তো। বর্ষার মৌসুম ঘনিয়ে আসছে। চোখের পলকে চারিদিক অন্ধকার হয়ে উঠল। চৈতি সেই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। স্কুল ছুটি হয়েছে, মিনিট 20 হয়ে যাচ্ছে, কিন্তু এখনো রেদওয়ান চৌধুরীর দেখা নেই। এত দেরি কখনো হয়নি। বাতাস বইছে, ঝিরঝির বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেই তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে উঠল কিশোরীর অবচেতন চিত্ত। হৃদস্পন্দন বেড়ে গেল। মনের ভেতর থেকে অনবরত এক চৈতি যেন নিষিদ্ধের দাবিতে ঝংকার করে বলে উঠছে, আমার গায়ে পড়ো না বৃষ্টি, আমি তাকে ছাড়া ভিজবো না। কৃষ্ণবর্ণ নারীদের ঘন বর্ষণের ঝুমঝুম শব্দ স্পষ্ট। বৃষ্টির পানিতে টইটুম্বুর পিছঝালা পথ। পরিবেশ ঝাপসা। টিনের চালে বৃষ্টি পড়ার শব্দে মুখরিত চারিপাশ। নিষেধাজ্ঞা ভেঙে বৃষ্টির এক ফোঁটা পানিও কিশোরীর শরীর স্পর্শ করতে পারেনি।
বৃষ্টির পানি গায়ে পড়ার আগেই মাথার উপর ছাতা ধরে না দেখা আগন্তুক হাত ধরে টেনে দৌড়ে নিয়ে গিয়ে দোকানের ছাউনির নিচে দাঁড় করিয়ে দেয়। বৃষ্টির পানি ছিটকে পড়বে বলে পায়ের সামনে ছাতা বসিয়ে দেয় লোকটা। আনন্দ খানি চোখ পড়তে পড়তেই বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় চৈতি। কিয়ৎক্ষণ মানুষটার দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা ভ্রু নাচিয়ে মুচকি হেসে চৈতির দিকে এগিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আমাকে ছাড়া একা তোমাকে কখনো বৃষ্টিতে ভিজতে দিতাম না আমি, তাই তো বৃষ্টি শুরু হবার খানিক পূর্বেই চলে এসেছি। ম্যাজিক দেখেছো পিচ্ছি? বলেই হাসল প্রহন। কণ্ঠনালীতে কথা আটকে গেল চৈতির। আরও এক দফা অবাক হলো সে। মনে মনে ভাবলো, মনের কথা বুঝলো কি করে উনি? কিন্তু মুখ ফুটে একটা শব্দও বের হলো না। এই মানুষটাকে কাছে থেকে দেখার তীব্র তৃষ্ণার্ত নেত্রপল্লব যেন প্রশান্তিতে শুধু চেয়েই রইল। চৈতিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ভ্রুযুগল কুচকে ফেলল প্রহন। তার কাছ থেকে কিছুটা সরে এসে বলল, আমি আশায় খুশি নও তুমি? খুশি না মানে? আমার তো লাফাতে ইচ্ছে করছে। মনের কথা মনেই রইল, মুখ ফুটে বলা হলো না। প্রহনের দিক থেকে চোখ সরিয়ে নিল চৈতি। ধীর কণ্ঠে বলল, আপনি যে আজ আসবেন বলেননি তো? কোমরে দুই হাত রেখে বাইরে বৃষ্টির পানির দিকে তাকিয়ে গাল ফুলিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল প্রহন। আপনার এমনটা বলা উচিত হয়নি। জানি, কিন্তু মাঝে মাঝে বলতে হয়। তুমি দ্রুত বড় হয়ে যাও, তাহলে আর বলতে হবে না। প্রহনের অধর জুড়ে শয়তানি হাসি। চৈতি বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই জন্যই আব্বু আমাকে নিতে আসেননি। আমার পিচ্চি বউকে আমি নিয়ে যাব। আব্বুর এসে কাজ নেই, আমি বারণ করে দিয়েছিলাম। প্রত্যুত্তরে চৈতি আর কিছু বলল না। চুপ করে বৃষ্টি পড়া দেখতে লাগলো। দুজনেই চুপচাপ, যেন নীরবতা পালন করছে। প্রহন কি বলবে বুঝতে পারছে না, অথচ সারা রাস্তায় বাসে বসে বসে শত শত কথা জমিয়ে রেখেছিল প্রেয়সীকে উৎসর্গ করবে বলে। বৃষ্টি থামার অপেক্ষায় আছে পথচারীরা। হুটহাট এমন অসময়ের বৃষ্টিতে অনেক সমস্যাই ঘটে যায়। ছাতা থাকে না সাথে, গুরুত্বপূর্ণ কোনো কাজেও যাওয়া যায় না বৃষ্টির জন্য। প্রহনের মতো সব প্রেমিকরা কিন্তু বৃষ্টি প্রেমী না। গাল ফুলিয়ে বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো চৈতি। প্রহন চৈতির দিকে তাকিয়ে আফসোসের স্বরে বলল, দূর, শুধু শুধু বকলাম মেয়েটাকে। ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে ব্যস্ত চৈতি। স্কুল থেকে বাড়ি ফিরে টাটকা একটা গোসল না করলে শরীরটা কেমন ম্যাজম্যাজ করে চৈতির। মেঘের বর্ষণের পর অন্তরিক্ষ পরিষ্কার। শহর জুড়ে আবারও আদিত্যর প্রখর তেজ পড়েছে। কমলা রঙের এক চিলতে রোদ এসে লুটোপুটি খাচ্ছে বেলকনির দেয়ালে। প্রহন বেলকনিতে সে অবাক হলো। বাহ, পিচ্চি দেখছি গাছপ্রেমী। চৈতি কোনো আগ্রহ দেখালো না প্রহনের কথায়। সে নিজের কাজেই ব্যস্ত। প্রহন আবারও বলল, যাক, আমার বউটাও আমার মতো গাছ ফুল ভালোবাসে। জানো পিচ্চি, আমি যখন বাড়িতে থাকতাম তখন বেলকনি ছাদ গাছে আর ফুলে ভরপুর থাকতো। প্রহনের কথাকে পাত্তা না দিয়ে বেলকনি থেকে রুমে চলে আসে চৈতি। ড্রেসিং টেবিলের সামনে আয়নায় সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে মাথায় কাপড় দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এতদিন দূরে থেকে অভিমান করা হয়েছে, আজ না হয় কাছ থেকে অভিমান হোক। প্রেমিক পুরুষ কি করে সেই সলাজ অভিমান ভেঙে চুরমার করে দিয়ে প্রণয়ের চাদরে জড়িয়ে নিবে সেটাই দেখা হোক। মিসেস ইয়াসমিন চৈতিকে দেখে মুচকি হাসলেন। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখতে রাখতে বললেন, কিরে, মুখটাকে এমন বাংলার পাঁচের মতো করে রাখছিস কেন? চৈতি ডাইনিং টেবিলের উপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে চেয়ারে বসলো। 3 ঢোক পানি খেয়ে বলল, মাথা ব্যথা করছে একটু, তাই আর কি। মিসেস ইয়াসমিন আর কিছু বললেন না। প্লেটে খাবার বেড়ে চৈতির দিকে এগিয়ে দিলেন। কণ্ঠস্বর উঁচু করে প্রহনকে ডাক দিলেন, প্রহন, খেতে আয়। এই যে আসলি, কিছুই খাসনি। প্রহন খায়নি। কথাটা শোনার পর চৈতিরও খাবার মুখে দিতে ইচ্ছে করলো না, মন সায় দিল না। কেন দিল না তা তো সে জানে না। চৈতির ইগনোরে প্রহনের বুঝতে অসুবিধা হয় না যে তখনের কথাটায় মেয়েটার রাগ হয়েছে। সামান্য একটা কথায় একেবারে কথা বলাই বন্ধ করে দিল। ইস, কি ঝালমরিস রে বাবা। ছাদের গাছগুলো প্রাণ ভরে বৃষ্টির পানি খেয়েছে। বৃষ্টিটা এক প্রকার উপকার করলো চৈতির। কষ্ট করে আজ আর পানি দিতে হবে না। মাথাটা ধরেছে। বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে চৈতি। তার পাশেই গালে হাত দিয়ে বসে আছে প্রহন। ওই পিচ্চি, সরি। প্রহনের সরি শুনে চোখ বন্ধ করে ফেললো চৈতি। নিজেই বকবে আবার নিজেই সরি বলবে, যত সব ঢং। আরে পিচ্চি, টিয়া পাখি এমন রাগ করতে নেই। চৈতি শুনেও না শোনার ভান করে শুয়ে আছে। মিসেস ইয়াসমিনের রুমে দরজার সামনে দাঁড়িয়ে মাকে কয়েকবার ডাক দিল প্রহন, কিন্তু মিসেস ইয়াসমিনের কোনো সাড়া পেলেন না। খুশিই হলো সে। রেদওয়ান চৌধুরী বিকেলের সময়টাতে বইয়ের ভেতর ডুবে থাকেন, তাই আর তাকে ডাকলো না প্রহন।
চটজলদি রুমে এসে বিছানার উপর থেকে চৈতিকে পাজা কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে হেঁটে ছাদে উঠে গেল। সবকিছু এত দ্রুত ঘটলো যে চৈতি কিছুই বুঝেই উঠতে পারল না। চৈতিকে নামিয়ে দাঁড় করিয়ে দিল। প্রহনের এহেন কাণ্ডে হতভম্ব চৈতি। আজব মানুষ তো। কি হয়েছে? সামান্য কথায় এত রাগ করতে হয়? মুখ ফিরিয়ে নেয় চৈতি। সে রাগ করেছে, ভীষণ রাগ। কেন এমন করে বলবে? একটাই অভিযোগ তার। আসলে প্রিয় মানুষগুলোর সামান্য কড়া কথা অভিমান জমে যায় আমাদের মনে। খারাপ লাগে, কষ্ট হয়। আমার সাথে কথা বলবে না তো? ঠিক আছে, বলো না। আমি আজ রাতেই আবার ফিরে যাব, আর বছরেও আসবো না। প্রহনের কথা শুনে বুকের পা পাশে চিনচিন করে উঠল চৈতির। মুখ ফুটে বলেই ফেলল, আপনি নিজ থেকেই বকবেন, নিজ থেকে রাগ ভাঙাতে চাইবেন কেন? চৈতির কথা শুনে প্রহন চৈতির কোমর জড়িয়ে ধরে এক টানে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। কেঁপে উঠল চৈতি। আলতো করে চোখের সামনে আসা চুলগুলো কানের পিছে গুজে দিল। প্রহনের স্পর্শ পেতেই নেত্রপল্লব কুঁচকে ফেলল চৈতি। চৈতির লাজুক আননের পানে চেয়ে প্রহন জোর গলায় বলল, তোমাকে যখন ইচ্ছে বকবো, যখন ইচ্ছে রাগিয়ে দিব, যখনই মন চাইবে রাগ ভাঙাবো। ইচ্ছে হলে অনেকটা কাছে যাব, আবার ইচ্ছে হলে অনেক বেশি দূরে সরে যাব। ইচ্ছে হলে ভালোবাসবো, ইচ্ছে হলে আদর করব, মন চাইলে কষিয়ে একটা চড় দিব। যখনই মন চাইবে তখনই কপালে গাঢ় করে চুমু দিব। কারণ তুমি শুধু আমার, একান্তই আমার, বুঝছো বউ? সন্ধ্যা হয়ে আসছে। চৈতি আর কিছু বলল না, জানতেও চাইল না। কারণ সে ভালো করে বুঝতে পেরে গেছে বকবক করে মাথা নষ্ট করলেও প্রহন কিছুই বলবে না। নিজে থেকে বুঝে নিতে হবে, জানা আছে চৈতির। প্রহন ছাদ থেকে নামার আগে চৈতি নেমে পড়ে। ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছেন রেদওয়ান চৌধুরী। চৈতিকে দেখে হাত দিয়ে ইশারা করে ডাক দিলেন। চৈতি মুচকি হেসে এগিয়ে যায় সেদিকে। রেদওয়ান চৌধুরীর পাশে বসে সে নিজে থেকেই বলে, আব্বু আপনাকে যে চকলেটের কথা বলেছিলাম ভুলে গেছেন তাই না? চৈতির কথা শুনে জিভে কামড় দিলেন রেদওয়ান চৌধুরী, যার অর্থ তিনি ভুলে গিয়েছিলেন। অপারগতা প্রকাশ করে বললেন, সরি মা, আমি ভুলে গেছি। বয়স বেড়েছে তো, বুড়ো মনের খেয়াল ছিল না। চৈতি মুচকি এসে বলল, কিচ্ছু হবে না, আপনার ছেলে আছে না, উনি না হয় নিয়ে আসবেন। প্রহন সেই সময় সিঁড়ি বেয়ে সেদিকে আসছিল। চৈতির কথা শুনে দ্রুত এগিয়ে এসে বলল, কি আনবো আমি? কিছু আনতে পারবো না। প্রহনের কথা শুনে মন খারাপ হয়ে গেল চৈতির। বসা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। মিসেস ইয়াসমিন তখন বিকেলে নাস্তা বানাচ্ছিলেন। চৈতির গোমরা মুখের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? মলিন মুখে দাঁড়িয়ে আছিস কেন? চৈতি একটা দীর্ঘশ্বাস ফেলে মৌন কণ্ঠে বলল, না, কিছু হয়নি। মিসেস ইয়াসমিন চৈতির দিকে এগিয়ে এসে বললেন, মোহন কিছু বলছে? না, কি বলবে, বাদ দাও তো। ওহ, বুঝতে পেরেছি, মা বাবার কথায় মনে পড়েছে নিশ্চয়ই। চৈতি উত্তর দিল না। মাথা নিচু করে ফ্লোরে পায়ের আঙ্গুল ঘষতে লাগলো। বসার ঘর থেকে প্রহনের গলার স্বর শোনা যাচ্ছে। সে চিল্লিয়ে বলছে, এক কাপ চা দিয়ে যাও আমাকে। মিসেস ইয়াসমিন মুচকি হাসলেন। চুলার উপর থেকে চায়ের পাতিল নামিয়ে কাপে ঢেলে চা বানিয়ে দিলেন। চৈতির দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে মিসেস ইয়াসমিন বললেন, যা, ওরে চাটা একটু দিয়ে আয়। চৈতি মিসেস ইয়াসমিনের মুখের দিকে তাকিয়ে তার হাত থেকে চায়ের কাপটা নিল। চৈতি বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে চোখ বড় বড় করে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে রইল। মিসেস ইয়াসমিন কোনো রকম হাসি থামিয়ে বললেন, মেয়ে আমার অনেক কিছুই বোঝে, কিন্তু মা আমি তো অন্য কিছু উদ্দেশ্য করে বলি নাই। আমি শুধু বলছি পোহনের পাশে থাকতে, ওর প্রতি একটু খেয়াল রাখতে, ওর কাছাকাছি থেকে ওর ভালো লাগা খারাপ লাগাগুলো জানতে। মিসেস ইয়াসমিনের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় নুয়ে পড়ল চৈতি। এক নিমিষের জন্য মনে হলো ফ্লোর ফাঁক হয়ে যাক, সে ভেতরে ঢুকে যেত। মনে মনে নিজেকে নিজে ইচ্ছে মতন বকলো। ইস, কি বলে ফেললাম। ভাবতেই লজ্জায় কুকড়ে যাচ্ছে। মিসেস ইয়াসমিন হাসতে হাসতে বললেন, যা যা জলদি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চৈতি দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মিসেস ইয়াসমিনের সামনে পড়লে লজ্জায় তাকাতে পারবে না। বসার ঘরে এসে দেখে কেউ নেই। রেদওয়ান চৌধুরীও নেই, প্রহনও নেই। চৈতি ভাবলো প্রহন হয়তো রুমে আছে, তাই সে রুমে চলে গেল। রুমে এসে সে সত্যি প্রহনকে দেখল। প্রহনকে দেখলেই লজ্জা লজ্জা লাগছে কেন জানি। হয়তো তখনকার ঘটনায়। প্রহন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কিছু একটা খুঁজছে। চৈতি প্রহনের দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, আপনার চা। প্রহন এগিয়ে গেলে সে পিছিয়ে যায়। যেতে যেতে একটা সময় দেয়ালে পিঠ ঠেকে যায় চৈতির। দেখুন, আপনি এভাবে এগোবেন না, হৃদয়ের স্পন্দনের গতি বেড়ে মরে যাব আমি। কথা আটকে আটকে বলল চৈতি। প্রহন তার পাশের দেয়ালে হাত রাখতে কেঁপে উঠে চোখ মুখ খিচে ফেলল চৈতি।
চৈতির মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে প্রহন। মুখের সামনে আসা চুলগুলোকে কানের পিছে গুজে দিল আলতো করে। প্রহনের আলতো স্পর্শে কাঁপাকাঁপি শুরু হয়ে যায় চৈতির। কান গরম হয়ে গেল। লজ্জার লালাভো আভায় আচ্ছাদিত হলো নবীনা কিশোরীর আননখানি। চৈতির লজ্জায় নুয়ে পড়া মুখশ্রীর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে প্রহনের। চৈতিকে আরো এক ধাপ লজ্জায় ফেলতে চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আমার শয়তান মনে শয়তানি ইচ্ছে উদয় হয়েছে। দেখুন, আমি এবার দম বন্ধ হয়ে মরে যাব নিশ্চিত। চৈতির কথা শুনে হাসতে হাসতে চৈতির কাছ থেকে দূরে সরে এলো প্রহন। শোনো, আমি তোমাকে পিচ্চি বউ বলেই ডাকবো। যখন যা বলে ডাকতে মন চাইবে তখন তা বলেই ডাকবো। এতে তোমার ভালো লাগলো কিংবা না লাগলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝছো? না বুঝলে নিজে নিজেই বুঝে নাও। চায়ের কাপে চুমুক দিতেই বিরক্ত হলো প্রহন। চা ঠান্ডা হয়ে শরবত। খান চা, শরবত খান, আমি আর গরম করে দিতে পারবো না। কথাটা বলে চৈতি রুম থেকে বেরিয়ে যেতে নিলে প্রহন চৈতির ওড়না কোনা ধরে টান দেয়। চৈতি থেমে যায়। প্রহন চৈতির দিকে এগিয়ে এসে চৈতির দিকে তাকিয়ে বলল, কোনো লোভ তো আমায় দাওনি, তারপরও তোমার প্রতি আমার এত ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে কেন? প্রকৃতি তখন ধীরে ধীরে নিশিথিনীর গাঢ় অমায় আচ্ছাদিত হয়ে উঠেছে। অন্তরিক্ষে অর্ধচন্দ্রটা একপাশে হেলে পড়েছে। শুকতারাটা মিটিমিটি জ্বলছে। নগরীর বড় বড় অট্টালিকার কোথাও আধার দূর করতে জ্বলে উঠছে আলো, আবার কোথাও অন্ধকারই রাজত্ব করছে। বিরতহীন গাড়ির শা শা শব্দ জানান দিচ্ছে নগরীর ব্যস্ততা কমেনি, বরং বেড়েই চলেছে। চাটা গরম করে দিব না বলেছি বলেই ঠান্ডা চা খাচ্ছেন, কি অদ্ভুত তো। বিড়বিড় করে বলল চৈতি। প্রহণ শেষে চাগুলো এক ঢোকে গিলে চৈতির হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠান্ডা চা খাওয়ালে না আমায়, এর শোধ তুলবো দেখো। শোধ তুলবে মানেই হলো উল্টোপাল্টা কাজ। কথাটা মাথায় আসতেই চৈতি চট করে বলে উঠল, আমি তো বলিনি চা গরম করে এনে দিব না, শুধু শুধু ভয় দেখাচ্ছেন কেন? চৈতির কথা শুনে ভ্রুযুগল কুচকে ফেলল প্রহণ। এক পা চৈতির দিকে এগিয়ে গিয়ে বলল, বলনি তাই না? চৈতি এক পা পিছিয়ে গিয়ে বলল, বলিনি তো। প্রহণের অধর জুড়ে শয়তানি হাসি। মিথ্যুক মেয়ে। চৈতিকে ধরতে যাবে এমন সময় বসার ঘর থেকে মিসেস ইয়াসমিনের ডাক ভেসে এলো। চৈতি, একটু এদিকে আয় তো। ডাক শুনে চৈতিকে আর প্রহণ পায় কোথায়। সে প্রহণকে পাশ কাটিয়ে ছুটে চলে যেতে নিলে পেছন থেকে প্রহণের বলা কথা স্পষ্ট শুনতে পায়। চঞ্চলা হরিণী, শোনো, হরিণীর ন্যায় তো লাফিয়ে লাফিয়ে পালিয়ে গেলে। তোমায় শুধু হাতের নাগালে পাই, মিথ্যা বলার মজা বোঝাবো। চৈতির হাতে চায়ের কাপটা দেখে মিসেস ইয়াসমিন ভ্রুকুচকে জিজ্ঞাসা করলেন, সেই কখন চা দিয়েছিলাম, সেই কাপটা এখনই আনলি? চায়ের কাপটা ধুয়ে রেখে সে মিসেস ইয়াসমিনের পাশে বসলো চৈতি। চৈতিকে নিজের পাশে এসে বসতে দেখে মিসেস ইয়াসমিন বললেন, তোকে একটা দরকারে ডেকেছিলাম। চৈতি হাসি মুখে বলল, বলে ফেলো। মিসেস ইয়াসমিন কিছু একটা বলতে যাবেন, তখন প্রহণ ব্যস্ত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে। কালো রঙের শার্টের বুকের উপরের বোতাম খোলা, শার্টের হাতা কনুই পর্যন্ত গুটানো। কালো রঙের শার্ট পরিহিত মানবের দিকে নেত্র পড়লেই দাঁত মুখ খিচে ফেলল কিশোরী। ভ্রুযুগল আপনা আপনি কুচকে গেল। আনন্দ জুড়ে রাগান্বিত আভা ফুটে উঠেছে। উন্মুক্ত বক্ষ দেখে রাগ হচ্ছে চৈতির। প্রহণ মুচকি হেসে বলল, আম্মু আমি বাইরে যাচ্ছি, ফিরতে একটু রাত হলেও হতে পারে, বান্ধবীদের সাথে আড্ডা দিব একটু। প্রহণের কথা শুনে মিসেস ইয়াসমিন বিরক্ত হলেন। মুখ থেকে বিরক্ত সূচক শব্দ বের করে বললেন, তোর আবার বান্ধবীর কোথা থেকে আসছে? মেয়েদের থেকে এত দূরে দূরে থাকবি? এখন আর অনেক মেয়ে ফ্রেন্ড আছে, সোনিয়া, সিফা, সিমরান, অনেকজন। চৈতির দিকে তাকিয়ে বলল প্রহণ। প্রহণের কথা শুনে দাঁত কিরমির করে চৈতি বলে উঠল, আপনার সব মেয়ে ফ্রেন্ডের নাম বুঝি স দিয়ে রাখা? তা কে রেখেছে সেই নামগুলো? আপনি রেখেছেন? চৈতির এহেন কথায় থতমত খেল প্রহণ। মনে মনে বলল, যত ছোট মেয়ে মনে করেছি তত ছোট কিন্তু না। মিসেস ইয়াসমিন মুচকি মুচকি হাসছেন। প্রহণ চোখ বড় বড় করে চৈতির দিকে তাকিয়ে আছে। প্রহণ এগিয়ে গিয়ে দাঁড়ালো তার পাশে। চৈতিকে চেতিয়ে দেওয়ার জন্য বলল, সিমরান নাকি আমায় খুব ভালোবাসে, বুঝছো চৈতি? প্রহণের কথা শুনে কোনো এক অজানা বিষাদে ভরে গেল চিত্ত। বুকের পা পাশে খারাপ লাগলো চৈতির। এই অনুভূতির সাথে পরিচিত নয় সে, তাই হয়তো প্রহণের বলা কথাটা গাঢ় করে দাগ কাটলো কিশোরীর অবচেতন চিত্তে। প্রহণ আবারও বলল, সিমরান কিন্তু অনেক সুন্দর একটা। কথাটা শেষ করতে পারল না প্রহণ। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এই প্রথম চৈতি তাকে নিজে থেকে জড়িয়ে ধরল। স্তব্ধ হয়ে চৈতির দিকে তাকালো প্রহণ। মেয়েটা কান্না করছে, ফুপিয়ে ফুপিয়ে না নীরবে কাঁদছে। পিঠের অংশের শার্ট খামচে ধরেছে। অভাবনীয় কার্য দেখে কেমন রিয়াকশন করা উচিত বুঝতে পারছে না প্রহণ।
চৈতির চোখের পানিতে বুকের কাছে শার্টের কিছু অংশ ভিজে শেষ। প্রহন চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে চৈতি? এইভাবে কান্না করছো কেন? চৈতির উত্তর পেল না প্রহন। মেয়েটা আগের মতোই কান্না করে যাচ্ছে। প্রহন চৈতিকে নিজের কাছ থেকে সরিয়ে সামনে দাঁড় করিয়ে দিল। থুতনি ধরে মুখটা উঁচু করে চোখের পানি মুছে দিল প্রহন। রাগ করেছো বউ? রাগ করে না, আমি তো মজা করে বলেছি। সিমরান টিমরান কেউ নেই আমার জীবনে, মেয়ে ফ্রেন্ড তো একটাও নেই। চৈতি কান্না আটকে ধরা গলায় বলল, আপনার মুখে অন্য মেয়েদের নাম আমার সহ্য হয় না কেন জানি। আর ইউ জেলাস? হুম, আমি বুঝতে পেরেছি, বউ আমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। প্রহনের কথা শুনে কান্না থেমে গেল চৈতির। একসাথে কয়েকবার চোখের পলক ফেলে প্রহনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ প্রশ্ন করে বসলো, ভালোবাসা আসলে কি? প্রহন মুচকি হেসে বলল, ভালোবাসা হলো হৃদয়ের একটা অনুভূতি, দূর থেকেও কাছে থাকার অনুভব করা। মন খারাপের সময় আমরা যখন একা বসে থাকি, আবার কেউ গান শুনি, নামাজ পড়ি, এইসব করে আমাদের যে শান্তিটা লাগে, ওইটাই ভালোবাসা। চৈতির প্রশ্নের প্রত্যুত্তরে প্রহন চৈতির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার ওই চোখ আমায় খুন করেছে সহস্রবার। শুভ্র নীরদ ছড়িয়ে ছিটিয়ে আছে অন্তরিক্ষে। আদিত্যর তেজ নেই এই প্রহরে। শান্ত স্নিগ্ধ শুনশান চৌধুরী ভিলা। এলোকেশে আবৃত আননের পানে সে কখন থেকে চেয়ে আছে তৃষ্ণার্ত নেত্রপল্লব। ঘুমের মধ্যেই এদিক ওদিক নড়ছে চৈতি। এত নড়াচড়ায় বিরক্ত প্রহন। একটু শান্ত হয়ে ঘুমাতেও পারে না মেয়েটা। নড়তে চড়তে হবেই যেন বাধ্যতামূলক। দরজায় টোকা পড়ল। একবার দুইবার কয়েকবার। শোয়া থেকে উঠে বসলো প্রহন। দুই হাত দিয়ে চোখ কচলিয়ে দৃষ্টি পরিষ্কার করলো। বিছানা থেকে নেমে দরজা মেলে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে কিছুটা অবাক হয়ে যায় প্রহন। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা হেসে হেসে বলে উঠল, কিরে, কেমন সারপ্রাইজ দিলাম? প্রহন জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, খুব বাজে। তোর কাছে তো সবসময় বাজি মনে হয়, জানি আমি। 1 বছর পর হঠাৎ কোথা থেকে দড়ি ছিঁড়ে আসলি মোহিত? বাহ ভাই বাহ, তুইও আর্মি আমিও আর্মি, পার্থক্য শুধু তুই ক্যাপ্টেন আমি সৈনিক, তাই বলে তুই ভুলে যাবি আমাকে? 31 চর দিব। পরশু তোরে আমি নিজে থেকে কল করে আধা ঘন্টার বেশি সময় ধরে কথা বলছি। আমার মোবাইলের কত ব্যালেন্স শেষ হয়েছে জানিস? আবার বলিস আমি তোরে ভুলে গেছি। প্রহনের এহেন কথায় হাসে মোহিত। প্রহনের কাঁধে কিল মেরে বলল, শালা তুই আগের মতো কিপটা রয়ে গেছস। ওই আমি তোর কোনো বোনকে বিয়ে করি নাই, সো ডোন্ট কল মি শালা, ওকে? মোহিত প্রহনকে পাশ কাটিয়ে রুমের ভিতর ঢুকতেই বলল, দেখি শর্ত সামনে থেকে ভেতরে ঢুকতে দে। প্রহন বিছানার উপর ঘুমন্ত চৈতির দিকে এক পলক তাকিয়ে জলদি করে মোহিতের পথ আটকে সামনে দাঁড়িয়ে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, হুর, গেস্ট রুমে যা। আমার বেডরুমে কি? মোহিতের অজানা প্রহন যে বিবাহিত, তার রুমে এখন অন্য একজনও আছে। বিয়ের কথাটা কাছের কয়েকজন আত্মীয় স্বজন ছাড়া আর কেউ জানে না। প্রহনের ছোটবেলার বন্ধু মোহিত না। তোর রুমে কি মহা কোনো জিনিস আছে যে আমাকে ঢুকতে বাধা দিচ্ছিস? বউটাও তো নাই তাহলে? বউ নাই তোরে বলছে কে? আসার সময় আম্মুর কাছ থেকে জেনে আসতে পারিস নাই কিছু? মানে কি জেনে আসবো? আন্টিকেও তো দেখলাম না আসার সময়। দরজা খুলে দিছে কে তাহলে? আঙ্কেল, ওনাকে জিজ্ঞেস করলাম তুই কোথায়, উনি বললেন তোর রুমে আসিস, আর কিছু বলে নাই তো। প্রহনের রুমের ভেতর উকিঝুঁকি দিতে লাগলো মোহিত। এত সময় পর তার দৃষ্টি গেল বিছানার উপর ঘুমিয়ে থাকা চৈতির উপর। কাঁথা মুড়ি দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে আছে। মোহিতের দৃষ্টি অনুসরণ করে প্রহনও তাকালো। মোহিত বিস্ময় নিয়ে বলল, কখন কিভাবে করলে এইসব? একটু জানানোর প্রয়োজন বোধও করলি না? প্রহন মোহিতের কাঁধ জড়িয়ে ধরে ড্রয়িং রুমের দিকে যেতে যেতে বলল, আমি নিজেও জানতাম না যে ছুটিতে আসলে আম্মু আব্বু আমাকে বিয়ে করিয়ে দিবে। মোহিত প্রহনের কথা বুঝতে না পেরে বলল, খোলসা করে সব কিছু বল, একদম প্রথম থেকে। প্রহন হাই তুলে কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর তার আর চৈতির বিয়ের সবকিছু প্রথম থেকে বলতে শুরু করলো। তার পাশেই মনোযোগী শ্রোতা হয়ে সেই সব কথা চুপ করে শুনছে মোহিত। কাকের কর্কশ গলার কা কা শব্দে ঘুম ভেঙে যায় চৈতি। রেদওয়ান চৌধুরীর ডায়াবেটিস আছে, এত মিষ্টি খাওয়া উচিত নয় একদম। রেদওয়ান চৌধুরী কোনো কালেই নিজের খেয়াল নিজে রাখেননি। বিয়ের পর থেকে তার সব খেয়াল মিসেস ইয়াসমিনই রেখে আসছেন। তার আগে রেদওয়ান চৌধুরীর মাই রাখতেন ছেলের খেয়াল। বেশ কয়েকবার চায়ের কাপে চুমুক দিয়ে মুখ কুচকে ফেললেন রেদওয়ান চৌধুরী। ইয়াসমিন, তুমি ইচ্ছে করে চায়ে চিনি দাওনি তাই না? আমি তো মিষ্টি খাইতে চাই না সব সময়। ফ্রিজে মিষ্টি এনে রাখো যে, ওইসব কি আমি খাই? শুধু 4 বেলা চায়ে একটু পরিমাণ মতো তো চিনিই চেয়েছি। মিসেস ইয়াসমিন সেই সময় রান্নাঘরে সবজি নুডলস বানাতে ব্যস্ত। রেদওয়ান চৌধুরীর কথা শুনে উঁচু গলায় বললেন,
সারা জীবন তোমার ভালোটাই আমাকে চিন্তা করতে হয়েছে, এখনো হচ্ছে বুড়ো হচ্ছ যে তুমি, তাই চা যেমন আছে তেমনই খাওয়ার অভ্যাস করো। রেদওয়ান চৌধুরী হাল ছাড়লেন। চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ হবে না। তিনি একবার চিল্লাইলে মিসেস ইয়াসমিন 100 বার চিল্লাবে। প্রহনকে এই বিষয়ে কি বললে সেও ঠিক মায়ের পক্ষই নেবে। তাই অসহায় হয়ে সে চায়ের কাপে চুমুক দিতে লাগলেন রেদওয়ান চৌধুরী। এমন সময় তার মোবাইল বেজে উঠল। রিংটোনের শব্দটা অসহ্য লাগে রেদওয়ান চৌধুরীর কাছে। মোবাইলটা হাতে নিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে সর্দার সাহেবের গলার স্বর কানে আসে। কুশল বিনিময় করে তিনি সবাইকে দাওয়াত দিলেন। সন্ধ্যায় যেন প্রহন আর চৈতিকে নিয়ে তাদের বাড়িতে যায়। রেদওয়ান চৌধুরীও হাসি মুখে নিমন্ত্রণ গ্রহণ করে বললেন, আচ্ছা ভাই, যাব। এদিকে প্রহনের মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে অবাক মুহিত। বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়ে বলল, শেষ পর্যন্ত বাল্য বিবাহ করলি, তাও কিনা আর্মির ক্যাপ্টেন হয়ে। মুহিতের কথায় কেন জানি আজ আক্ষেপ হলো না প্রহনের। সে মুচকি এসে উত্তর দিল, ভাগ্যিস করেছিলাম, না হলে তো আমার ভেতরে লুকিয়ে থাকা আরেক আমিটাকে কখনোই খুঁজেই পেতাম না। মোহিত শোয়া থেকে উঠে বসে চট করে বলে উঠল, তোর পিসি বউকে দেখাবি না? আমি আমার পিসি ভাবিকে দেখবো না নাকি? দেখতে হচ্ছে কেন? না দেখলে কি হয়? ওটা আমার আমানত, তোকে দেখতে হবে না। প্রহনের এমন কথা শুনে হো হো করে হেসে উঠল মোহিত। বাপরে, এত জেলাস! দেখিস আবার তোর বউকে নিয়ে আমি যেন পালিয়ে টালিয়ে না যাই। কানের নিচে 2টা কষিয়ে চর খেলে এমন কথা কেন? এমন চিন্তাও আর তোর মাথায় আসবে না। বাহ, বউয়ের প্রতি অনেক ভালোবাসা দেখছি। তা হঠাৎ কি মনে করে আমার বাড়িতে আসলি? কোন উদ্দেশ্যে? তোর বাড়িতে আসতে হলে উদ্দেশ্য লাগে। অনেকদিন দেখা হয়নি, তাই চলে এলাম দেখা করতে। ভাগ্যিস এসেছিলাম, না হলে তো জানতাম না কোনোদিন তোর বিয়ের কথা। না জানলেই ভালো হতো। মনে মনে বলল প্রহন। মোহিতকে রেস্ট করতে বলে নিজের রুমে ফিরে যায় সে। রুমে এসে বিছানার উপর চৈতিকে না দেখে কয়েকবার ডাক দেয়। লাজুক লতা বউ আমার, তুমি কই? বেলকনি থেকে চৈতির কণ্ঠস্বর ভেসে আসে। আমি এখানে আছি। চৈতির কথা শুনে প্রহন চট করে বেলকনিতে চলে গেল। চৈতি এক দৃষ্টিতে ফুলের উপর বসে থাকা প্রজাপতির দিকে তাকিয়ে আছে। প্রহন হুস হুস করে তাড়িয়ে দিতে চাইলে বাদশাদে চৈতি। কি করছেন কি আপনি? ফুল থেকে মধু খাচ্ছেন যে দেখছেন না? একদম বিরক্ত করবেন না ওদের। একগুচ্ছ কৃষ্ণবর্ণীয় কাদম্বিনী চেয়ে আছে অন্তরিক্ষে। ছাইরঙা বেশভূষা জানান দিচ্ছে অন্তরিক্ষের মনোচিত্ত উদাসীন। গুমোট কালোর আধিপত্য বাড়ছে। পশ্চিম দিগন্তে কালো নীরদ বাহনের বিস্তার চলছে সেই ভোর থেকেই। ধরিত্রীর এমন গুমোট ভাবটা জানান দিচ্ছে ভারী বর্ষণ হবে আজ। বাম পাশের শাড়ির আঁচলটা বাতাসে উঠছে। কোমর পর্যন্ত ছড়িয়ে পড়া এলোকেশগুলো অবাধ্য হয়ে চোখে মুখে এসে লুটিয়ে পড়ছে। ভেজা চুলের ডগা থেকে বিন্দু বিন্দু জল ফ্লোরে গড়িয়ে পড়ে অনেকটাই ভিজে গেছে। হাতে সোনার চিকন 2টা চুড়িও পড়েছে। গলায় সাধারণ একটা সোনার মালা, কানে ছোট ছোট দুল, বাম পাশে নাকে ছোট্ট একটা ফুল। সদ্য গোসল করে আসা রমণীকে এমন সাধারণ সাজে ফুটন্ত গোলাপ মনে হচ্ছে রিক্ত প্রেমিকের কাছে। সিক্ত অনুভূতি এসে কড়া নাড়ছে বাপাসের চিত্তে। বেশি সময় ধরে তাকিয়ে থাকতে পারল না প্রহন। শত জনম চেয়ে থাকলেও তৃষ্ণার্ত নেত্রের তৃষ্ণা মিটবে না। চৈতিকে নিষ্প্রাণ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রুযুগল কুঁচকে গেল প্রহনের। অস্থির কণ্ঠে বলে উঠল সে, কি হয়েছে চৈতি, মন খারাপ? চৈতি তাকালো না প্রহনের দিকে। প্রহন কোনো উত্তর না পেয়ে চৈতির 2 কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে নিতেই ছিটকে সরে গেল চৈতি। নিষেধাজ্ঞা জারি করে উত্তেজিত গলায় বলে উঠল, আমাকে ছোবেন না, দূরে থাকুন, দয়া করে আমার কাছ থেকে দূরে থাকুন। চৈতির এমন ব্যবহারে হতবম্ব প্রহন। প্রশ্নসূচক দৃষ্টিতে চৈতির মুখের দিকে তাকিয়ে আছে সে। রোমান্টিক ওয়েদার ব্রো, বউয়ের সাথে রোমান্স না করে এত ব্যাকুল হয়ে কোথায় যাস? মোহিতের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল প্রহন। মোহিতের কাঁধে হাত রেখে নিস্তেজ কণ্ঠে বলল, আমি করব বউয়ের সাথে রোমান্স? এত ভালো সৌভাগ্যবান মানুষ আমি না। সামান্য কাঁধ ধরতে বউ আমার পলাতক। প্রহনের কথা শুনে হো হো করে হেসে উঠল মোহিত। হাসি যেন থামছেই না। প্রহন যেন তাকে খুব মজার কোনো কথা বলেছে। মোহিতকে এমন করে হাসতে দেখে বিরক্ত হলো প্রহন। মুখ দিয়ে বিরক্ত সূচক শব্দ বের করে বলল, থাক তুই, আমি চৈতিকে খুঁজে আসি। চৈতি, বাহ সুন্দর নাম তো, কিন্তু তোর বউকে তো আমি এখনো দেখলাম না। প্রহন এক পলক মোহিতের দিকে তাকিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুম ফাঁকা, কেউ নেই। রান্নাঘর থেকে বাসনকুসনে টুংটাং শব্দ শোনা যাচ্ছে। প্রহন সেদিকে এগিয়ে গেল। মিসেস ইয়াসমিন দুপুরের খাবার জন্য সবকিছু তৈরি করছেন।
ডাইনিং টেবিলের দিকে চোখ পড়তেই উত্তেজিত মন শান্ত হলো। গোলাপি রঙের শাড়ির আঁচল মাথায় ঘোমটা দিয়ে টেবিলের উপর কনুই রেখে গালে হাত রেখে বসে আছে চৈতি। জল ভর্তি সামনের কাচের গ্লাসের দিকে নিবদ্ধ দৃষ্টি। তার পাশে চেয়ারটা টেনে নিয়ে বসলো প্রহন। মিসেস ইয়াসমিন তরকারির বাটি নিয়ে এসে রাখছেন আর ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। প্রহন চৈতির দিকে দৃষ্টি আবদ্ধ করে বলল, চৈতি কি হয়েছে তোমার, বলো আমাকে। এমন মন খারাপ করে বসে আছো কেন তুমি? মোহন, খারাপ মন রুমে গিয়ে ভালো করো। এখন তোমার আব্বু আর মোহিতকে ডাকো, খাবার খেয়ে যেতে বলো। কথাটা মজার ছলে বলা হলেও সেই কথার গভীরতা না বোঝার মতন এতটাও অবুঝ না চৈতি। মিসেস ইয়াসমিনকে বুঝ দেওয়ার জন্যই চৈতি বলে উঠল, এমনিতেই ভালো লাগছে না, বাড়ি যেতে মন চাইছে, আব্বু আম্মুকে দেখতে ইচ্ছে করছে খুব। চৈতির কথা শুনে মিসেস ইয়াসমিন তাকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বোকামি, এই জন্য এমন করে মন খারাপ করতে হয়? আমরা সবাই আজ যাব তোমাদের বাড়িতে। সকালে তোর আব্বু ফোন করে দাওয়াত দিয়েছে সবাইকে নিয়ে যেতে। খাবার টেবিলে মোহিতকে চৈতির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে রেগে গেল প্রহন। পা দিয়ে মোহিতের পায়ের উপর পাড়া দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, খাবার খেয়ে ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে যা। প্রহনের এহেন কথায় ঘাবড়ে গেল মোহিত। চৈতির দিক থেকে চোখ সরিয়ে নিল। মোহিতের এমন করে তাকিয়ে থাকার জন্য অস্বস্তি হচ্ছিল চৈতির। দ্রুত খাবার শেষ করে সেখান থেকে সরে পড়ল সে। প্রহন মুচকি হাসল। মোহিত, আমরা একটু বাইরে যাব, তুমি কি যাবে আমাদের সাথে? মিসেস ইয়াসমিনের কথা শুনে মোহিত খুশিতে গদগদ করে বলে উঠল, আন্টি, আপনারা তো আমার কাছের মানুষ, আপনাদের সাথে ঘুরতে যেতেই পারি। না, মোহিত তো আমাদের সাথে যাবে না, ও তো বাড়িতে ফিরে যাবে। মায়ের কাছে আসতে আসতে কথাটা বলে উঠল প্রহন। মোহিতের হাসি মুখ চুপসে গেল নিমিষেই। কেন মোহন? আসলে আম্মু, ওর মা নাকি অসুস্থ হয়ে পড়েছেন। একটু আগে ফোন করলেন আন্টি, মোহিতকে পাঠিয়ে দিতে বললেন। আল্লাহ, সে কি মোহিত? তোমার আম্মু তো অসুস্থ বাবা, মায়ের কাছে যেতে হবে তো। মোহিত প্রহনের দিকে তাকালো। প্রহন চোখ ছোট ছোট করে দাঁতে দাঁত চেপে মোহিতের দিকে তাকিয়ে আছে। প্রহনের এত রাগ আজ প্রথম দেখছে সে। মোহিত প্রহনের দিকে তাকিয়ে বলল, সরি দোস্ত, আমি তো তোকে জেলাস করানোর জন্য অমন করে বলেছি, কিন্তু তুই এতটা রেগে যাবি বুঝতে পারিনি। মিসেস ইয়াসমিন প্রহনের হাত থেকে মোহিতের শার্টের কলার ছাড়িয়ে দূরে সরিয়ে দিয়ে বললেন, কি হয়েছে তোদের? প্রহন রাগে গজগজ করছে। রেদওয়ান চৌধুরী মোহিতের কাছে গিয়ে শার্ট ঠিক করে দিয়ে বললেন, কি হয়েছে মোহিত? প্রহন তো এত রেগে আছে কেন? রেদওয়ান চৌধুরীর প্রশ্নের উত্তরে প্রহন বলে ওঠে, কারণ ও চৈতিকে নিয়ে বাজে মন্তব্য করেছে। প্রহনের কথা শুনে কেঁপে উঠল চৈতি। বাজে মন্তব্য মানে? মনে মনে ভাবলো সে, রিফাত যেমন বাজে কথা বলতো সেরকম কিছু কি? প্রশ্নসূচক দৃষ্টিতে প্রহনের দিকে তাকালো চৈতি। প্রহনের দৃষ্টি মোহিতের দিকে।